The classic problem of determining the effective resistivity of multi-phase solid. এখানে একাধিক ফেজের সলিড থাকে, মিক্সচার থাকে। তো প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে ইভালুয়েশন অফ এফেক্টিভ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বিষয়টা তো জানো, এটা ক্যাপাসিটেন্সের সাথে রিলেটেড। তারপরে এফেক্টিভ থার্মাল কন্ডাক্টিভিটি, এফেক্টিভ ইলাস্টিক মডুলাস। থার্মাল কন্ডাক্টিভিটি মানে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স কিভাবে চেঞ্জ হবে। ইলাস্টিক মডুলাস হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে ওই কোনো একটা মেটালকে ধরে যদি তুমি অনেক প্রেসার দিয়ে এটাকে টেনে লম্বা করতে চাও একটা মেটালকে, ঠিক আছে, তো এইটা কিভাবে লম্বা হবে? মনে করো লম্বা হওয়ার একটা রেট আছে না, যে এত প্রেসার দিলে এতটুকু লম্বা হয়। তোমরা যেমন এইচএসসি তে পড়ছিলা ইয়ং মডুলাস, তাই না? স্থিতিস্থাপকতার গুণাঙ্ক পড়ছিলে না, মনে আছে? জি স্যার। জি স্যার। স্থিতিস্থাপকের গুণাঙ্ককে বলা হয় যে ইলাস্টিক মডুলাস। ইলাস্টিক মানে স্থিতিস্থাপকতা। তারপর পয়সন্স রেশিও, এই ইত্যাদি এই বিষয়গুলা। তো বিভিন্ন ধরনের যে মিক্সচার থাকে, সেই মিক্সচার গুলাতে বিভিন্ন কম্পোজিট যে ম্যাটেরিয়াল আছে, ফাইবার গ্লাস একটা কম্পোজিট ম্যাটেরিয়াল। তো এইসব মিক্সচারের ক্ষেত্রে মিক্সচারের বিভিন্ন রুল থাকে, যে কত ইস্টু কত রেশিওতে তুমি মিক্স করবা। তাহলে ও মনে করো কপার আর নিকেল মিক্স করছো, কিন্তু রেশিও ভিন্ন, কপার বেশি দিছো নিকেল কম দিছো, তাহলে ওটা রেজিস্টিভিটি একরকম হবে। আবার কপার আর নিকেলে মিক্স করলা, কিন্তু এখন অন্য রেশিওতে, এখন নিকেল বেশি দিলা কপার কম দিলা, তাহলে এটা রেজিস্টিভিটি আবার আগের মতো হবে না। যেমন মনে করো এখানে তোমরা এখন একটা ফিগার দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে কি বলছে? মাল্টিলেয়ার স্ট্রাকচারের একটা ম্যাটেরিয়াল, তাই না? তো এই ম্যাটেরিয়ালটাতে তুমি মনে করো এই ম্যাটেরিয়ালের তা কিভাবে তৈরি করা হয়েছে সেটা এখানে বলা হচ্ছে, যে এখানে দুইটা ডিস্টিংক্ট ফেজ আছে, দুইটা আলাদা মেটাল আছে, একটা আলফা একটা বিটা, তাই না? দেখতে পাচ্ছ এই যে আলফা বিটা দিয়ে লেখা আছে এখানে ব্যাটারির উপরে। এই আলফা আর বিটার মধ্যে যেই জায়গাটাতে আলফা বিটা করে একাধিক ম্যাটেরিয়ালকে সাজানো হয়েছে, যেটা এখানে সাদা কালো সাদা কালো সাদা কালো এর মতো দেখা যাচ্ছে, করার পরে টোটাল যে লেন্থ দাঁড়াইছে ম্যাটেরিয়ালটার, সেটা লেন্থ হচ্ছে এল। এবং কারেন্ট যেদিকে ফ্লো হবে, এই এ চিত্রটা দেখো, সেই ডিরেকশনটাকে বলা হয়েছে জে এক্স, ঠিক আছে? ব্যাটারি এইভাবে কানেকশন করছো দৈর্ঘ্য বরাবর, জে এক্স দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। ব্যাটারি বি চিত্রে দেখো অন্যভাবে কানেকশন করছো, কারেন্ট জে ওয়াই বরাবর ফ্লো করতেছে, তাই না? তখন লেন্থটাও দেখো পাল্টে গেছে। আগে লেন্থটা ছিল কি, বিভিন্ন ম্যাটেরিয়াল পাশাপাশি আলাদা কিভাবে কানেক্ট আছে সে বরাবর। আর বি চিত্র দেখো, ব্যাটারি কানেক্ট করার কারণে এখানে এফেক্টিভ যে লেন্থ ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওইটা এখন প্রস্থ বরাবর দেখাচ্ছে, তাই না? তো এখন যদি একটা মাল্টিলেয়ার স্ট্রাকচার থাকে এবং এ চিত্রে হচ্ছে তুমি সেই লেয়ারের পারপেন্ডিকুলার ডিরেকশনে ভোল্টেজ অ্যাপ্লাই করো, মানে লম্বভাবে। আর বি চিত্রে বলতেছে প্যারালাল টু দা প্লেন অফ লেয়ার, লেয়ার গুলা যেভাবে আছে লম্বা লম্বা বি চিত্রে, তুমি ওভাবেই ব্যাটারিতে সাপ্লাই অ্যাপ্লাই করলা। আর সি হচ্ছে ডিসপ্লেসড ফেজ ইন এ কন্টিনিউয়াস ম্যাট্রিক্স, ঠিক আছে? ওইখানে যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে দেখো যদি এক্স ডিরেকশনে অ্যাপ্লাই করো, বলছে ইন দা এক্স ডিরেকশন সিন্স দা লেয়ার্স আর ইন সিরিজ দা এফেক্টিভ রেজিস্ট্যান্স অফ হোল ম্যাটেরিয়াল। দেখো এ চিত্রে দেখো তো, কপার আর নিকেল মনে করো আছে, তাহলে কপার তারপরে নিকেল, আবার কপার আবার নিকেল, এভাবে আছে না কানেকশনটা, তাই না? জি স্যার। তাইলে দেখো এটা কিন্তু একটা সিরিজ কানেকশন, প্রথমে কপারের একটা রেজিস্ট্যান্স কাজ করতেছে, এরপরে নিকেলের, এরপরে কপার, এরপরে নিকেল, এই চিত্রের জন্য, তাই না? বুঝতে পারছো বিষয়টা? তাহলে সিরিজে রেজিস্ট্যান্স বাইর করার ফর্মুলা কি? এই যে রো এল বাই এ না? তাহলে কপারের জন্য কি দিছে? রো আলফা এল আলফা বাই এ, আর যদি নিকেল হয় তাহলে রো বি এল বিটা বাই এ। সিরিজ যেহেতু দুইটা পাশাপাশি যোগ করে দিলে কি হয়ে যাবে?
টোটাল এফেক্টিভ রেজিস্ট্যান্সটা এ চিত্রে যেভাবে আছে ওইভাবে ব্যাটারি কানেকশন করলে পাওয়া যাবে, তাই না? আর যদি তুমি এল এ ইজ দ্য টোটাল লেন্থ অফ থিকনেস অফ আলফা ফেজ, এল আলফা হচ্ছে কি জানো, এইখানে যতগুলা আলফা আছে, কালো 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 গুলো আলফা না, এই কালো কালো যতগুলো আছে সবগুলোর সব টোটাল লেন্থের যোগফল। আর এল বিটাটা হচ্ছে সবগুলা বিটার যোগফল। ঠিক আছে, এখানে লিখছে দেখো, এই যে এল আলফা ইজ দ্য টোটাল থিকনেস অফ আলফা ফেজ, একটার দৈর্ঘ্য কিন্তু না, যতগুলা স্লট থাকবে প্রত্যেকটা অংশের দৈর্ঘ্যের যোগফল। আর এল বিটা কি, এল বিটাও সেম, যতগুলা বিটা আছে ডিফারেন্ট ফেজ আছে আর একটা ওই ফেজের লেন্থ। ঠিক আছে, এগুলো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে কাজে লাগবে, একটা দৈর্ঘ্য বসা দিলে অঙ্ক ভুল হয়ে যাবে। তো ওভাবে করে তুমি যদি টোটাল এলটা জানো, এল আলফা যোগ এল বিটা সমান এল, ঠিক আছে, অর্থাৎ দুইটার লেন্থের যোগফল কি হবে, টোটাল লেন্থ। তখন টোটাল লেন্থ থেকেও তুমি এই যে আর এফেক্টিভ বাইর করতে পারবা, টোটাল লেন্থ ইন্টু রো এফেক্টিভ বাই এ। ঠিক আছে, এফেক্টিভ রো হচ্ছে কি, এখানে যে দুইটা রো ছিল ওই দুইটা রো এর কারণে সম্মিলিত যে আপেক্ষিক রোধ, রো কাজ করছে, রো আলফা আর বিটার সমন্বয়ে, সেটাই হচ্ছে রো এফেক্টিভ। তাইলে রো এফেক্টিভের ফর্মুলা কি দেখো, রো এফেক্টিভ হচ্ছে এক্স আলফা রো আলফা। এক্স আলফা কি, এল আলফা বাই এল, এক্স বিটা কি, এল বিটা বাই এল। এল আলফা হচ্ছে কি টোটাল আলফা ম্যাটেরিয়ালের লেন্থ, এল বিটা হচ্ছে টোটাল বিটা ম্যাটেরিয়ালের লেন্থ, ডিভাইডেড বাই আর ক্যাপিটাল এল হচ্ছে কি টোটাল লেন্থ। এভাবে তুমি এক্স আলফা এক্স বিটা পাবা। এক্স আলফা এক্স বিটা পাইলে এই ফর্মুলা দিয়ে রো আলফা রো বিটা গুণ করে যোগ করলে রো এফেক্টিভ পেয়ে যাবা। তখন তুমি এই ফর্মুলা দিয়ে টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে পারবা, এই ফর্মুলাটা আর করা লাগবে না, তাই না? এটা একটু বড়। ঠিক আছে, তো এইভাবে তুমি একটা হোমোজেনিয়াস যে মিক্সচার, এরকম মিক্সচার একটা ম্যাটেরিয়ালের জন্য তুমি রেজিস্ট্যান্সটা বের করতে পারবা, হেটারোজেনিয়াস মিক্সচার, সরি। আচ্ছা, গেল। এরপরে দেখো সিরিজ রুল অফ মিক্সচার, এই যে রো এফেক্টিভ বাইর করার যে নিয়ম, দেখছো, এটাকে কি বলতেছে, রেজিস্টিভিটি মিক্সচার রুল, অথবা এটাকে কি বলে, সিরিজ রুল অফ মিক্সচার। আর যদি তোমার প্যারালালি কানেকশন হয় বিচিত্রের মতো, তাই না, বিচিত্রের মতো প্যারালালি কানেকশন হয়েছে, কিন্তু তুমি সাপ্লাই দিছো আবার উল্টা দিকে, আগে যেভাবে দিছিল ওইভাবে দাও নাই, তাইলে দেখো এই চিত্রে যদি ম্যাটেরিয়াল গুলো সিরিজ কানেকশন বলি আমি, তাহলে বি চিত্রের জন্য আমি বলতে পারি না এটা প্যারালাল কানেকশন, সবগুলা পাশাপাশি দুইটা নির্দিষ্ট বিন্দুতে কানেক্ট আছে, ওই দুইটা বিন্দুতে তুমি সাপ্লাই দিলা বি চিত্রে, তাহলে এটা প্যারালাল কানেকশন না? জি স্যার। আচ্ছা, তাহলে প্যারালাল কানেকশন হইলে তো ঠিক আগের মতো আর রেজিস্ট্যান্সটা বের করতে পারবা না তুমি, আগে তো যোগ করে দিছিলা, প্যারালালে তো আর যোগ হবে না সরাসরি। তো প্যারালাল কানেকশনে যদি তুমি বের করো, তাহলে তুমি প্যারালাল রুল অফ মিক্সচার, এটার যে ফর্মুলা আছে সেই ফর্মুলার মাধ্যমে তুমি এই যে কন্ডাক্টেন্স বাইর করতে পারবা। সেম ফর্মুলা কোথায় খাটবে, এটা রেজিস্ট্যান্স রো এফেক্টিভ বের করতে খাটছে সিরিজে, প্যারালালে কিন্তু রো না, সাই এফেক্টিভ বের করতে পারবা, অর্থাৎ কন্ডাক্টেন্স বের করতে পারবা সেম ফর্মুলা দিয়ে, যেহেতু প্যারালাল হয়ে গেছে কানেকশন। ঠিক আছে, তাইলে তুমি প্যারালাল থেকে এফেক্টিভ কন্ডাক্টেন্স বের করলা। তো এটাকে বলে কন্ডাক্টিভিটি মিক্সচার রুল, যদি প্যারালালে কানেকশন থাকে তখন আমরা এটা বের করতে পারি। কানেকশন সিরিজে আছে কিন্তু ব্যাটারি কানেক্ট করার কারণে প্যারালাল হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কি বলছে, although these two rules refer to special case, in general for random mixture of phase alpha and beta we could not expect either equation to apply rigorously। ঠিক আছে, আমরা ইচ্ছা মতো ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের দেখে আগে বুঝতে হবে যে ম্যাটেরিয়ালটা আসলে কিভাবে কানেকশন আছে, এবং ওখানে দুইটাই ফেজ কিনা, নাকি ফেজ তিনটা চারটা হয়ে গেছে, বা কিভাবে আছে।
তুমি শুধু কানেকশন জানলে হবে না, ব্যাটারি কিভাবে দিছো এটাও জানতে হবে অ্যাকচুয়ালি, তখন তুমি অ্যাকচুয়াল ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা। কি বের করার জন্য? ওই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সটা বের করতে পারার জন্য। ঠিক আছে। এখন দেখো এখানে বলছে however if the resistivity of one phase is appreciably differ than other, there are two semi-empirical rules that are quite useful in material engineering. Consider a heterogeneous material that has a displaced phase. মানে মনে করো এইভাবে আলাদা আলাদা কানেকশন না, এই যে এরকম আরেকটা চিত্র ছিল না, বিভিন্ন জায়গায় আছে। ঠিক আছে, স্পেসিফিক ভাবে বোঝা যাচ্ছে না কোন জায়গায় আলফা ম্যাটেরিয়াল কোন জায়গায় বিটা ম্যাটেরিয়াল, একটার ভিতরে আরেকটা, এইভাবে করে মনে করো শরবতের মতো আছে। শরবতের ভিতরে চিনি আর লেবু খুঁজতে দিলে খুঁজে পাবা, কোন জায়গাটা চিনি কোন জায়গাটা লেবু, এটা তো মিক্সড হয়ে গেছে, একদম অ্যাটমিক লেভেলে চলে যেতে হবে। তাহলে যদি সি চিত্রের মতো কানেকশন হয় তাহলে তো আমার রেজিস্ট্যান্স বের করাটা আরেকটু অন্যরকম হবে, তাই না? তো সি চিত্রের মতো যদি তোমার কানেকশন হয় তখন দেখো এই সি চিত্রের কানেকশনটাকে বলা হচ্ছে ডিসপ্রেসড ফেজ। ঠিক আছে, ডিসপ্রেসড ফেজ হইলে তুমি টোটাল যে এফেক্টিভ রেজিস্ট্যান্স, এফেক্টিভ রেজিস্টিভিটি, রো এফেক্টিভ, এটা কিভাবে বের করবা? Assume that rho C and rho D are resistivities of continuous and displaced phases. Rho C হচ্ছে কি, যে ম্যাটেরিয়ালটা দেখা একদম সাদা, একদম পুরা অবস্থান জুড়ে আছে, তাই না? মানে মেইন ম্যাটেরিয়াল যেটা, এই যেখানে সাদা একটা অংশ দেখতেছো না সেটা। আর কালো কালো যে দেখা যাচ্ছে সি ফেজে ছোট ছোট ডট, ওইটা মনে করো ডিসপ্লেসড ফেজটা। ঠিক আছে, তো ডিসপ্লেসড ফেজটা হচ্ছে রো ডি, ওটার রেজিস্টিভিটি, আর কন্টিনিউয়াস ফেজেরটা রেজিস্টিভিটি হচ্ছে রো সি, যেটা সাদা সাদা অংশ আছে। তো ওইরকম দুইটা অংশের রেজিস্টিভিটি যদি রো সি আর রো ডি, এই দুইটা যদি তুমি জানো এবং এরা কি অনুপাতে এখানে মিশানো আছে, ভলিউম ফ্র্যাকশন জানো, এক্স সি এবং এক্স ডি, এটা হচ্ছে ভলিউমের ফ্র্যাকশন, টোটাল আয়তনের কতটুকু অংশ জুড়ে, টোটাল আয়তনের কতটুকু অংশ জুড়ে ও কানেক্টেড আছে, এটা যদি তুমি জানো তাহলে হচ্ছে তুমি কি করতে পারবা, তুমি এফেক্টিভ রেজিস্ট্যান্সটা বের করতে পারবা। তখন ফর্মুলা হচ্ছে এটা, এই যে রো এফেক্টিভ সমান রো সি ইন্টু 1 প্লাস হাফ অফ এক্স ডি 1 মাইনাস এক্স ডি। অর্থাৎ এক্স ডি কি, ডিসপ্লেসড যে ফেজ আছে, মানে ডিসপ্লেসড ফেজটার কি ভলিউমের ফ্র্যাকশন, যে টোটাল ভলিউমের কতটুকু অংশ জুড়ে ডিসপ্লেসড ফেজটা আছে। এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। এটা কখন অ্যাপ্লাই করতে পারবা? যদি তোমার রো ডি গ্রেটার দেন 10 রো সি হয়, ডিসপ্লেসড ফেজের রেজিস্টিভিটি কন্টিনিউয়াস ফেজের রেজিস্টিভিটির চাইতে 10 গুণ বেশি হয়, তখন তুমি সরাসরি এই ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, আর দেখো এখানে যদি তোমার রোডিটা রোসি এর 0.1 গুণের চেয়ে কম হয়ে যায়, তখন তুমি কি করবা? এখানে কি ছিল, ডিসপ্লেস ফেজের রেজিস্টিভিটি 10 গুণ বেশি ছিল, তাই না? আর এখানে হচ্ছে কি 0.1 রোসি এর চাইতেও কম, তখন তুমি কি করবা? 1 মাইনাস এক্স ডি করতে হবে, ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ রো ডিটা রো সি এর চাইতে 10 গুণ ছোট এখন, তখন কি করতে হবে? তখন রো এফেক্টিভ হবে রো সি ইন্টু 1 মাইনাস এক্স ডি ডিভাইড বাই 1 প্লাস 2 এক্স ডি। জাস্ট ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেছে, যদি দুইটা একসাথে দেখো তাহলে বুঝতে পারবা। দেখছো 2.26 আর 2.27 দুইটা ফর্মুলা দেখো, জাস্ট একটু চেঞ্জ হয়ে গেছে। তো ম্যাথমেটিক্স করার ক্ষেত্রে আমরা রোডি আর রোসিটা দেখবো যে কেমন আছে। যদি দেখি যে রোডি আর রোসির মধ্যে এভাবে চেঞ্জেস আসছে, তখন আমরা কি করতে পারবো, কোন ফর্মুলা ইউজ করতে হবে সেটা রোডি আর রোসির মানের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, বলছে we therefore have at least 4 mixture rules at our disposal, the use of which depend on the mixture geometry. আমরা তো অনেকগুলা রোল দেখলাম, 4টা রোল দেখলাম এখন, তাই না? একটা হচ্ছে সিরিজ কানেকশন, একটা প্যারালাল কানেকশন, একটা ডিসপ্লেসড ফেজ। ডিসপ্লেসড ফেজের জন্য দুইটা ফর্মুলা দেখলাম, কোনটা ইউজ হবে এটা ইউজ করার আগে আমাকে জানতে হবে যে এখানে ম্যাটেরিয়ালটা আসলে কিভাবে আছে, তার উপরে
ডিপেন্ড করবে। তো একটা প্রবলেম বলছে, the problem is identifying which one to use for a given material, which in turn requires a knowledge of the microstructure and properties of constituents. It should be emphasized that at best, equation 2.24 and 2.27 provide only a reasonable estimate of effective resistivity of the mixture. তাইলে তুমি কোন ইকুয়েশনটা ব্যবহার করবা, এটার জন্য কি লাগবে? ম্যাটেরিয়াল লেভেলের মাইক্রোস্ট্রাকচারের নলেজটা তোমার লাগবে, নাহলে তো তুমি ফর্মুলা জানবা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না। ইকুয়েশন 2.26 আর 2.27 এই লাস্টে যে দুইটা দেখলাম, আর সিম্পলিফাইড স্পেশাল কেসেস অফ এ মোর জেনারেল মিক্সচার রুল। ঠিক আছে, এটা হচ্ছে খুব জেনারেল একটা ফর্মুলা মিক্সচার রুলের জন্য। এই ফর্মুলাটা দিছে রেনল্ড এবং হফ 1957 সালে, তারা এই ডিসপ্লেসড ম্যাটেরিয়ালের জন্য ফর্মুলাটা দিছে। এখন মনে করো, কনসিডার এ মিক্সচার দ্যাট কনসিস্ট অফ এ কন্টিনিউয়াস কন্ডাক্টিং ফেজ উইথ এ কন্ডাক্টিভিটি রো সি এন্ড ডিসপ্লেসড ফেজ অফ অ্যানাদার রো ডি। মনে করো দুইটা ম্যাটেরিয়াল সি চিত্রের মতো আছে, যেটা দেখছিলা। এখানে কন্টিনিউয়াস আছে যেটা, সেটার কন্ডাক্টিভিটি হচ্ছে রো সি, আর ডিসপ্লেসটার কন্ডাক্টিভিটি হচ্ছে রো ডি, আর ভলিউমের ফ্র্যাকশন হচ্ছে এক্স। ঠিক আছে, তখন এফেক্টিভ কন্ডাক্টিভিটি অফ দ্য মিক্সচার, জাস্ট কন্ডাক্টিভিটি জানার মাধ্যমে, যদি একটার কন্ডাক্টিভিটি জানো আর ভলিউমের ফ্র্যাকশন জানো, তাইলে কি অপরটারও বের করতে ফেলতে পারবা, তাই না? পুরা ম্যাটেরিয়ালটার তুমি কন্ডাক্টিভিটি জানো সাই, পুরা ম্যাটেরিয়াল কন্ডাক্টিভিটি হচ্ছে এই যে সাই মাইনাস সাই সি আছে না, ওই সাইটা, আর সাই সিটা হচ্ছে সি ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি। ঠিক আছে, আর এক্স হচ্ছে ভলিউম ফ্র্যাকশন। তাহলে সাই সি আর সাই ডি এই দুইটা ডাটা জানলে দেখো, আর এক্স জানলে এখান থেকে কি টোটাল ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি সাই যেটা, সেটা বের করে ফেলা যাবে। ওরা হচ্ছে ওই ফর্মুলা দুইটাকে আরো ইজি করে দিচ্ছে আমাদের জন্য। তো দেখো এখানে কি বলছে, ইট ইজ অ্যাজিউমড দ্যাট দ্য স্পিয়ারস আর র্যান্ডমলি ডিসপ্লেসড ইন ম্যাটেরিয়াল, ইট ইজ লেফট এজ অ্যান এক্সারসাইজ টু শো দ্যাট সাই ডি ইজ 2 লেস দেন সাই সি। ঠিক আছে, then equation 2.28 reduces to equation 2.26. A good application would be calculation of effective resistivity of porous carbon electrode, which could be 50 to 100% higher than the resistivity of bulk polycrystalline carbon. যদি সাই ডি সাই সি এর চাইতে অনেক বেশি কম হয়, সাই ডি হচ্ছে কি ডিস্ট্রেস যে ফেজ ডট ডট যেটা ছিল, ওইটার কন্ডাক্টিভিটি মনে করো অনেক কম, আর যেটা কন্টিনিউয়াস ফেজ সেটা কন্ডাক্টিভিটি অনেক বেশি, তাইলে হচ্ছে ইকুয়েশন 2.26 যেটা আছে আমরা, সেটা আমাদেরকে ভালো রেজাল্ট দিবে। ঠিক আছে, এই যে সাই এফেক্টিভের এই ফর্মুলাটা দুইটাই রেজাল্ট দিবে, কিন্তু এরর বেশি থাকবে আর কি। তো কোনটা ইউজ করলে এরর কম হবে, সেটার কথাই হচ্ছে এখানে বলা হয়েছে। এখন দেখো এখানে 2 পয়েন্ট এটা কত 2.13, এখানে একটা আইডিয়া দেওয়া হয়েছে। দেখো, রেজিস্টিভিটি মিক্সচার রুল, consider a two-phase alloy constituting a phase alpha and phase beta randomly mixed করা আছে। ঠিক আছে, এখানে দেখো এই চিত্রে, ওখানে তো দেখছিলা একটা সি চিত্রে সুন্দরভাবে একটা মিক্সচার দেখছিলে, এখানে দেখো র্যান্ডম আছে, কোথায় কতটুকু আছে কোনো ঠিকানা নাই। এই এখানে যে দৈর্ঘ্য আছে এল, সেই এল থেকে একটা অংশ কেটে নিলে দেখো যে একটা দণ্ড দ্বারা এখানে বি চিত্রে, সেটাও কিন্তু হোমোজেনিয়াস না, এক একটা এক এক ভাবে এক এক স্ট্রাকচারে আছে, তাই না? আলফা আর বিটা ভিন্ন ভাবে আছে, এরকম যদি থাকে যে র্যান্ডমলি মিক্স থাকে, the solid consists a random mixture of two type of resistivities, rho alpha of alpha and rho beta of beta, অর্থাৎ একটা রেজিস্টিভিটি আলফা, একটা রেজিস্টিভিটি রো বিটা। ঠিক আছে, we can divide the solid into bundle of n parallel fibers of length n and cross sectional area a by n। তো এখন তুমি যদি ধরো যে এই যে সলিড যেটা আছে, এটাকে আমরা এন সংখ্যক প্যারালাল ফাইবার কানেকশন আছে এভাবে চিন্তা করলাম, প্রত্যেকটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ বাই এন। মনে করো এরকম এল যে বি চিত্র দেখছো, এরকম অনেকগুলা যোগ করলেই তো
এই চিত্রটা দাঁড়ায়, তাই না? বিভিন্ন দিকে কানেকশন দিলে। তা আমরা ধরলাম বি চিত্রটার অনেকগুলো প্যারালালি কানেকশন হয়ে এটা তৈরি হয়েছে, ঠিক আছে? যেখানে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে a by n. In this fiber, the alpha and beta phases are in series. দেখো এল চিত্রটা যদি খেয়াল করো, সবাই ভালো করে দেখো, বি চিত্রটাতে দেখো তো, এইটা আমরা প্রথমে যেটা আলোচনা করছিলাম, প্রথমে একটা ফেজ আলফা, তারপর একটা ফেজ বিটা, ওইভাবে কানেকশন আছে না? সিরিজ কানেকশন না বি চিত্রটা? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এটা কি প্রথম চিত্রটার মতো না, যেটা একটা আলফা একটা বিটা, আলফা বিটা পাশাপাশি ছিল লম্বা লম্বা? এটা দেখতে অনেকটা ওইটার মতো না বি চিত্রটা? জি স্যার। আচ্ছা, তো এটা যদি ওরকম হয়, তাইলে আমরা কি ওইখানের ফর্মুলাটা নিশ্চয়ই কিছু কানেকশন দিয়ে এখানে ব্যবহার করতে পারবো, তাই না? তো সেই কাজটাই এখানে করা হয়েছে। এখানে দেখো ফাইবারের রেজিস্ট্যান্স কিভাবে বের করছে, রো আলফা ইন্টু এক্স এল বাই এ বাই এন, রো আলফা এক্স এল বাই এ বাই এন। ওখানে ফর্মুলা কি ছিল? রো এল বাই এ, তাই না? রো আলফা এল আলফা বাই এ আলফা। এখন দেখো এল আলফা তো এখন আর নির্দিষ্ট নাই, এল আলফা কি হয়ে গেছে, এক একটা দৈর্ঘ্য এক রকম। দেখো কালো কালো যে লাইন আছে বিচিত্রে, সেখানে বি ফিগারটাতে এক একটা দৈর্ঘ্য এক এক রকম না? আবার সাদা যে অংশটা আছে আরেকটা মেটাল, সেটার অংশ আরেক রকম। তাইলে এখানে তো নির্দিষ্ট আমরা লেন্থ পাবো না প্রত্যেকটার জন্য, তাহলে প্রত্যেকটার একটা ইফেক্টিভ লেন্থ নিতে হবে। সেই এফেক্টিভ লেন্থ, ইফেক্টিভ এরিয়া, দুইটার ফর্মুলা মিলায়ে এই নতুন যে ফর্মুলা আসছে সেটা হচ্ছে রো আলফা এক্স আলফা এল বাই এ বাই এন। আর বি এর জন্য সেকেন্ড পার্টটা প্লাস দিয়ে যেটা ইউজ করছে, ঠিক আছে? তাহলে দেখো এনটা কি, এন হচ্ছে এন সংখ্যক সেই ফাইবার সেখানে আছে, তাই না? সেটা হিসাবে ক্যালকুলেশন করা হয়েছে। তাইলে এখন আর ফাইবার হচ্ছে কি, প্রতিটা ফাইবারের কি রেজিস্ট্যান্স, এখানে যে বি চিত্রে একটা ফাইবার যে আছে সেই ফাইবারের মাত্র আমরা রেজিস্ট্যান্স পাইলাম। এখন দেখো বি চিত্রের ফাইবার গুলা পাশাপাশি অনেকগুলা কানেক্ট করার পরে এই চিত্রটা দাঁড়াবে না? তাহলে প্রথমে আমরা সিরিজের সূত্র দিছি, ওই সিরিজ যে ফর্মুলা সেটাকে এখন কি করতে হবে, সবগুলাকে আবার প্যারালালে কানেক্ট করে ভ্যালুটা আনতে হবে। এখন যদি আমরা প্যারালালে কানেকশন করি, তাহলে এটা কেমন দাঁড়াবে? প্যারালালে করলে কি হয়, প্যারালালে যতটা ফাইবার আছে রেজিস্ট্যান্স হয় তত দিয়ে ভাগ, তাই না? আর সলিড সমান সিরিজের যে ফাইবার রেজিস্ট্যান্স আর ফাইবার ডিভাইডেড বাই এন, ওটা দিয়ে ভাগ করো। ভাগ করলে এই ফর্মুলাটা কি দাঁড়াবে, এই এন এর সাথে আর ফাইবারের এন কাটাকাটি যাবে, তাহলে ফর্মুলা যাবে রো এ এক্স এ এল বাই এ। আর আর সলিডটা হচ্ছে কি, এ চিত্রে যেটা দেখতেছো টোটাল এইটার পুরা যে ম্যাটেরিয়াল সেটা এফেক্টিভ রেজিস্ট্যান্স, সেই সলিডের রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো বাই ডেফিনেশন আর সলিড সমান রো এফেক্টিভ এল বাই এ, ঠিক আছে? তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স বাইর করাটাই এখানে ছিল আমাদের একটা চ্যালেঞ্জ। তো আমরা এফেক্টিভ রেজিস্টিভিটিটাও বের করতে পারবো কত। এখানে দেখো এই ফর্মুলাটা যদি ইউজ করো, টোটাল রেজিস্ট্যান্স কি রো এল বাই এ, আর রো এফেক্টিভ এল বাই এ বাম সাইডে, আর ডান সাইডে কি রো এ এক্স এ এল বাই এ, রো বি এক্স বি এল বাই এ। এখানে তুমি যদি অন্যান্য ডাটা গুলা জানো, ঠিক আছে, রো এ এক্স এ জানো, রো বি এক্স বি জানো, তাহলে তুমি কি রো এফেক্টিভ পেয়ে যাবে না? উভয় উভয় সাইডে এল বাই এ এল বাই এ এল বাই এ সব কানেকশন আছে না, তাই না? উভয় সাইডে যে কানেকশনটা আছে, এই কানেকশনের কারণে কি হবে, এই কানেকশনের কারণে কি হবে, এল বাই এ কাটাকাটি চলে যাবে না উভয় পক্ষ থেকে? বুঝতেছো? জি স্যার, কাটা যাবে। তাহলে এখান থেকে রো এফেক্টিভ পাওয়া যাবে না?
বুঝতে পারছো? তাহলে তুমি রো এফেক্টিভ এখান থেকে পাইলা। এখন কিছু ম্যাথমেটিক্স দেখো, এক্সাম্পল 2.14 এটা দেখবা, এখানে জাস্ট ডাটা বসানো। রো এফেক্টিভ লাগবে, ম্যাথে দেখো রো সি দেওয়া আছে, এক্স ডি দেওয়া আছে, জাস্ট ভ্যালু বসাইতে হইছে। রো সি আর এক্স ডি বসানোর পরে কি রো এফেক্টিভ চলে আসছে, তাই না? তারপরে 2.15 টা দেখবা, 2.15 এ দেখো এখানে ম্যাথ গুলা তো বইয়ের ম্যাথ গুলা তো অনেক রচনা আকারে করে, তাই না? তো এখন আমরা ওইভাবে পরীক্ষা করার সময় এই যেখানে ওরা যে রচনার মতো লিখছে এগুলো আমরা লিখবো না, ঠিক আছে? তাহলে দেখো এই 2.15 এই ম্যাথটাও তোমরা দেখবা, এখানে দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? ব্রাশ আর কপার একসাথে মিক্স করা আছে, এরকম একটা ম্যাটেরিয়ালের জন্য ম্যাথ দিছে। তাহলে রো ব্রাশ সমান কি লিখছে, রো কপার যোগ সিএক্স ইন্টু 1 - x। এই একটা এক্স হচ্ছে কি, ওই যে পার্সেন্টেজ অফ ভলিউম, যে কতটুকু পরিমাণ মিক্সচার আছে, মিক্সচার রেশিও, সেই এক্সটা এখান থেকে ব্রাশের রোটা বের করছে। আর এরপরে আমাদের কাজ কি, এফেক্টিভ রেজিস্ট্যান্স বের করা। এরপরে এই এফেক্টিভ রেজিস্ট্যান্সের ফর্মুলাটা দিচ্ছে, রো সি ইন্টু 1 + হাফ অফ এক্স ডি 1 - x ডি, যেটা আমরা দেখে আসলাম উপরে একটা ফর্মুলা দেখছিলাম না, ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছে। তো 2.15 আর 2.14 এই দুইটা ম্যাথ দেখবা, করার পরে এখানে এফেক্টিভ রেজিস্ট্যান্সটা পেয়ে গেছে, আমরা থিওরিতে যেভাবে আলোচনা করলাম, এখানে জাস্ট ভ্যালু বসাইছে, রো সি আর এক্স ডি এই দুটো ডাটা বসাই রো এফেক্টিভ পেয়ে গেছে। তো রেজিস্টিভিটির একক কি, ওহম মিটার না? এটা তো জানো নাকি? জি স্যার। ওহম মিটার। তো এখানে ব্রাসেরটা যেহেতু ন্যানো ওহমে ছিল রো সি, এই জন্য টোটাল উত্তরটাও ন্যানো ওহমেই আসছে, ঠিক আছে? তাহলে দেখো 2.4.2 এখানে কি বলছে, টু ফেজ অ্যালয় এজি মানে কি, সিলভার না? এজি তো সিলভার, এটা জানো নাকি? সিলভার আর নিকেল দুই ফেজের একটা অ্যালয় আছে, সেই অ্যালয়ের আমরা রেজিস্টিভিটি নিয়ে আলোচনা করব। Certain binary alloys such as silver tin, lead or tin, copper silver, ঠিক আছে, only exhibit a single alloy structure over very small composite ranges. For most compositions, these alloys form a two-phase heterogeneous mixture of alpha and beta. ওই আগের মতো আলোচনা। A typical phase diagram of such binary alloy system is shown in figure 2.15a. দেখো 2.15a তে কি দেখাইছে মূলত, এই যে ফিগারটা আছে, এই ফিগারটাতে ইউটেকটিক ফর্মিং অ্যালয়েস অফ কপার আর সিলভারের যে ফেজ ডায়াগ্রাম আছে, সেই ফেজ ডায়াগ্রামটা এখানে দেখাইছে। ফেজ ডায়াগ্রামের এক্স অ্যাক্সিসে কি আছে দেখো, এক্স অ্যাক্সিসে আছে এক্স, এক্স মানে কি, ওই যে ফ্র্যাকশন অফ ভলিউম, আর ওয়াই অ্যাক্সিসে টেম্পারেচার। এখন তো আমরা ওই ম্যাটেরিয়াল যেগুলো আলোচনা করলাম কিছুক্ষণ আগে, এগুলো রেজিস্ট্যান্স বের করে ফেললাম। এখন আলোচনা করব রেজিস্ট্যান্স বাইর করছো, এখন ওই সব ম্যাটেরিয়ালে সিরিজ কানেকশন হোক, প্যারালাল কানেকশন হোক, ডিসপ্লেসড ফেজ হোক, ওই ধরনের ম্যাটেরিয়ালে তুমি যদি করো, টেম্পারেচার চেঞ্জ করো, তাইলে রেজিস্ট্যান্স কিভাবে চেঞ্জ হবে, বুঝতে পারছো? আলোচনার বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মানে টেম্পারেচার চেঞ্জ করবা, তাইলে কেমন হবে? The resistivity versus composition for binary alloy, অর্থাৎ দুইটা মিক্সচার, কপার সিলভার, তারপরে লেড টিন, এই ধরনের মিক্সচার যদি হয়, তো তুমি যদি এদের রেজিস্টিভ কম্পোজিশন যেটা আছে পার্সেন্টেজ অফ এক্স, সেই পার্সেন্ট অফ এক্স এর সাথে তুমি রেজিস্টিভিটির কার্ভটা আঁকো, তাহলে দেখো বি চিত্রটা দেখো, বি চিত্রের ব্যাখ্যা কি, রেজিস্টিভিটি অফ ভার্সেস কম্পোজিশন ফর বাইনারি অ্যালয়। কম্পোজিশন মানে কি, কি অনুপাতে মিক্স করতেছো,
দেখো এক্স অ্যাক্সিসে যত ডান দিকে যাইতে থাকবা কম্পোজিশনের রেট তত বাড়বে, আর যত উপরের দিকে উঠতে থাকবা ওয়াই অ্যাক্সিসে তত কি হবে, রেজিস্টিভিটি বাড়বে। দেখো যখন কম্পোজিশন 0%, তখন রেজিস্টিভিটির একটা নির্দিষ্ট মান থাকে, সেটা হচ্ছে রো এ। ঠিক আছে, এরপরে কম্পোজিশনটা যখন আমরা আস্তে 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 বাড়াচ্ছি, তখন কি হয়, একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত, একটু অ্যানোটেট করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো দেখো যত তুমি ডান দিকে যাবা, ফিগারটা আগে এখানে নিয়ে আসি। আচ্ছা, দেখো তুমি যত এদিকে যাবা তত কি হবে, কম্পোজিশন বাড়বে, তত বেশি রেশিওতে তুমি মিক্সচার করতেছো। আর যত উপর দিকে যাবা তত রেজিস্টিভিটি বাড়বে। এখন দেখো একটা নির্দিষ্ট কম্পোজিশন রেট x1, এই x1 পর্যন্ত কি হয়, x1 পর্যন্ত রেজিস্টিভিটি এরকম নন লিনিয়ার ভাবে বাড়ে নাকি, বাড়ার একটা নির্দিষ্ট রেট নাই। এই দেখো এই এখান থেকে এখানে বাড়ার কোনো নির্দিষ্ট রেট আছে, কখনো খুব দ্রুত বাড়ছে, কখনো আস্তে আস্তে বাড়ছে, এভাবে করে করে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে নন লিনিয়ার রেঞ্জ। এরপরে একটা নির্দিষ্ট কম্পোজিশনের পরে দেখা যায় যে একটা নির্দিষ্ট রেট আছে, একটা স্লোপ আকার রেজিস্ট্যান্স বাড়ে, অনেকটা ওহমের রোলের মতো নাকি। ওহমের রোল যেমন কি, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, ভোল্টেজ কমলে কারেন্ট কমে, একটা নির্দিষ্ট এভাবে রেট ফলো করে না, এই যে ভি বাই আই যখন কার্ভ আঁকো। তো x1 থেকে x2 নির্দিষ্ট দুইটা ভ্যালু পর্যন্ত লিনিয়ার ভাবে বাড়ে নাকি, কম্পোজিশন একটু বাড়াইলে রেজিস্ট্যান্স বাড়ে, একটু বাড়লে একটু বাড়ে, একটা নির্দিষ্ট রেটে বাড়ে, উল্টাপাল্টা হারে বাড়ে না, হারটা কনস্ট্যান্ট। আর আরেকটা রেঞ্জে যাওয়ার পরে, আরেকটা নির্দিষ্ট কম্পোজিশনে যাওয়ার পরে x2 তে তখন কি হয়, আর লিনিয়ারলি বাড়ে না, এইভাবে যায় না আর, ওই রেঞ্জ থেকে কি হয়, আবার আগের মতো কমতে থাকে। তো যেই রেঞ্জটা এইভাবে কমে, এইভাবে বাড়ে, এইভাবে কমে, ওই রেঞ্জে হচ্ছে নর্ডহেমের রুল অ্যাপ্লাই করে আমরা রেজিস্টিভিটি বের করি। আর x1 থেকে x2 যে পোর্শনটা লিনিয়ার, মাঝখানের এই পোর্শনটা, এই পোর্শনে আমরা হচ্ছে মিক্সচার রুলটা ব্যবহার করে কি পার্সেন্টেজ অফ কম্পোজিশনের ভ্যালু থেকে রেজিস্টিভিটি বের করতে পারি। ঠিক আছে, তাহলে যেমন তোমার চাওয়া হইতে পারে যা রেজিস্টিভিটি ভার্সেস কম্পোজিশন, এটার বাইনারি এলোর জন্য ফিগারটা আঁকো, এই জাস্ট বি চিত্রটা, এটার ব্যাখ্যা যেটা বললাম এখন, এটা কিভাবে কাজ করে সেই ব্যাখ্যাটা একটু দেখতে হবে। ঠিক আছে, তো এটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, যেটা আমি বললাম অলরেডি।